নমস্কার। আজকের অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটা কথা। গতকাল আমি একটা ভুল কথা বলেছিলাম, করণ থাপারকে ভুল করে রাজদীপ সরদেশাই বলেছিলাম। তো ভুলটা করা আমার উচিত হয়নি, সেজন্য আমি দুঃখিত। তো কিন্তু সেটা খুব একটা বড় কথা নয়। বড় কথা হলো যে এই ভুলটা কতজন ধরিয়েছেন সংখ্যাটা অকল্পনীয়। কমেন্ট বাক্স খুলে দেখলাম অনেক মানুষ ধরিয়েছেন, লোকে মেসেজ করে আমাকে করেছেন, এবং দেখে আমার অত্যন্ত ভালো লাগলো যে গদি মিডিয়া প্রত্যেক দিন যে মাছের বাজার বসায় এবং ওটাকেই তারা খবর বলে চালায়, তার বাইরেও কত মানুষ আছেন যারা খবরাখবর রাখেন, চিন্তা ভাবনা করেন, ভুল হলে ধরিয়ে দেন। এই ভুলটা ধরিয়ে দিয়েছেন, বেশ করেছেন। আরও যদি ভুল করি তাহলে আরও ধরিয়ে দেবেন, তাহলে ঠিকঠাক রাস্তায় থাকা যেতে পারে। ভুলকে একদম মার্জনা করবেন না। তো এরপরেও একটা কথা থেকে যায়, মানুষজন যারা এত খোঁজ খবর রাখেন তারা আমার মতো অপগণ্ডের ভাষণ কেন শোনেন, কিন্তু সে নিয়ে তো আমি অনুযোগ করতে পারি না। ব্যাপারটা ভেবে আমার বেশ ভালো লাগছে, এবং শুনছেন নিশ্চয়ই কিছু পাচ্ছেন, শুনছেন, বেশ করছেন, এবং ভবিষ্যতেও শুনবেন। তো যাই হোক, এইটা ছিল আমার প্রারম্ভিক কথা, কিন্তু বিষয় এটা নয়। আজকের বিষয় আবারও প্রতিকূর রহমান, কারণ প্রতিকূরকে নিয়ে হইচই শেষ শেষ হইতেছে না। তো গতকাল থেকে এবং গত পরশু থেকে কার্যত তিনি অজস্র সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন। ওই যে বলেছিলাম সেলিমকে গব্বর সিং বলেছেন, সেলিম তার উত্তরে কলার খোসা দেখিয়েছেন, তারপরে আবার বলেছেন যে প্রতিকূর ছেড়ে যাচ্ছে, সন্তান ত্যাগের মতো, সন্তান হারানোর মতো বেদনা হচ্ছে। ওদিকে শোনা যাচ্ছে নানা রকম রোমহর্ষক গল্প। প্রতিকূরকে নাকি সুজন চক্রবর্তী বলেছিলেন যে দেখা করছি, প্রতিকূর বললেন 5 মিনিট, তারপরে তিনি বাড়ি থেকে উধাও হয়ে যান এক বস্ত্রে। তারপর তাকে দেখা যায় প্রতিদিন আমাকে একটা সংবাদপত্রের অফিসে। তারপর শোনা যায় ক্যামাক স্ট্রিটের একটা বিলাস বহুল হোটেলে তিনি আছেন, চারদিকে ঘিরে আছে আইপ্যাকের কমান্ডোরা, এবং প্রতিকূরের বউ, প্রতিকূরের বয়স্কা মা ওখানে কান্নাকাটি করছেন, ওরে প্রতীক আমাকে ছেড়ে কোথায় গেলি, যেন কলকাতা থেকে ডায়মন্ড হারবার বহুদূর। তা প্রতিকূর তৃণমূলে জয়েন করছেন কিনা জানি না, করতেই পারেন আবার নাও করতে পারেন, সেটা তিনি বুঝবেন, আমার কাছে কোনো খবর নেই। কিন্তু এই যে নাটকীয়তা চলছে, এটা সেই 70 দশকের দলবদলের, মোহনবাগান ইস্ট বেঙ্গল দলবদলের কথা মনে করিয়ে দিচ্ছে। তো এই রোমাঞ্চটা খুব ভালো, এর মধ্যে কতটা বাস্তবতা আছে আমি জানি না। তো প্রতিকূলের সবকটা মোটামুটি সবকটা ইন্টারভিউ শুনলাম, না আবারও ভুল বলছি, এত জায়গায় এত সাক্ষাৎকার দিয়েছেন যে সবকটা শোনা সম্ভব নয়। এবং আবারও বলছি, মনে হচ্ছে শুনে উনি তৃণমূলেই যাবেন, কিন্তু যাবেন কিনা আমি জানি না। কিন্তু সেগুলো নিয়ে বিষয় না, বিষয়টা যেটা সেটা হচ্ছে ওর একটা কথায় আমি বেশ সংযোগ স্থাপন করতে পারলাম, ইংরেজিতে যাকে বলে রিলেট করলাম। তো সেইটা নিয়েই হচ্ছে আজকের অনুষ্ঠান। তো জিনিসটা কি, ব্যক্তি কুৎসা। তো প্রতিকূর কি বলেছেন যে তাকে বলা হয়েছিল পার্টির ইয়েস ম্যান হতে, কিছু কথা ইয়েস স্যার বলতে হবে, সেগুলোতে তিনি রাজি না হয় তাকে কোন ঠাসা করে দেওয়া হয়। শুধু তাকে একা নয়, আরও দু একজনের নাম বলেছেন, তাদেরকে কোন ঠাসা করে দেওয়া হয়, এবং সেটা শুধু সাংগঠনিকভাবে নয়। তারপর তার বিরুদ্ধে শুরু হয় ব্যক্তি কুৎসা, হাতে মদের বোতল দেওয়া ছবি তৈরি করা হয়, পরকীয়ার অভিযোগ ইত্যাদি আনাটানা হয়, ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়, সেটা তিনি আর নিতে পারেননি। আবারও বলছি, প্রতিকূল সত্যি বলেছেন না মিথ্যে বলেছেন, যাদের নাম বলেছেন তাদের কথা ঠিক বলেছেন না বেঠিক বলেছেন, সে কথা আমি বলতে পারবো না। এমনকি তৃণমূলে যাবেন না অন্য কোথাও যাবেন সেটাও বলতে পারবো না। কিন্তু এই ব্যক্তি কুৎসার ব্যাপারটা সঙ্গে আমি বেশ একাত্মবোধ করতে পারলাম। কেন করতে পারলাম? ব্যক্তিগতভাবে করতে পারলাম, এবং গুরুচণ্ডাদির পক্ষ থেকেও করতে পারলাম। তো কেন পারলাম? ধরুন ব্যক্তির কথাই বলি, আমার কথাই বলি। তো জনতার দরবার যদি বলেন, যে সমাজ মাধ্যমে বলুন, ওয়েবসাইটই বলুন, তো এইসব জায়গায় তো নয় করে অন্তত 20-22 দিন হয়ে গেল যখন আমি জনসমক্ষে লেখালেখি করি। আগে লিখতাম, এখন বলিও। তো 20-22 বছর হয়ে গেল। তো এইটার কারণে আমার বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে গালাগাল খাবার একটা অভিজ্ঞতা আছে, ফলে সেই অভিজ্ঞতার একটা দামও আছে। তো অনেকেই আমাকে গাল দিয়েছেন, প্রায় সমস্ত রাজনৈতিক দলে দিয়েছেন। ধরুন তৃণমূল গাল দিয়েছে মোটামুটি 11 থেকে 16 সাল পর্যন্ত, কারণ সেই সময় বিজেপি দিগদিগন্তেও ছিল না, এবং আমি তৃণমূল সরকারের বেশ নিন্দামন্দ করতাম। তো হিন্দু বীররা প্রচণ্ড গালাগাল দিয়েছেন, সে কবে থেকে বলতে পারবো না, শরণাতীত কাল থেকে, খুব সম্ভবত রামের জন্মের পর থেকে আজ পর্যন্ত আমাকে গাল দিয়ে চলেছেন। তো সিপিএমরা আবার খেপে খেপে দিয়েছেন, দফায় দফায় দিয়েছেন। 11 সাল পর্যন্ত দিতেন, কারণ ওই নন্দীগ্রামের বিরোধী ছিলাম। তারপর তৃণমূল সরকারের যখন নিন্দে করতাম 16 পর্যন্ত, তখন গালাগাল দেওয়াটা বন্ধ রেখেছিলেন। এবং 16 থেকে 19 কেন বন্ধ রেখেছিলেন আমি বলতে পারবো না, তখন তো আমি বিজেপি বিরোধিতা চূড়ান্তভাবে করি, সেটা ওদের ব্যাপার। তো তারপর 19 থেকে তারা শুরু করেন, নোভোট্টু বলে একটা ক্যাম্পেন হয়, তার সঙ্গে আমাকে জুড়ে প্রচণ্ড গাল দিতে শুরু করেন। তো এই দফায় দফায় কেন, মাঝখানে কেন তারা জিনিসপত্র ভুলে যান আমি বলতে পারবো না, কিন্তু করেছেন।
তো এটা গেল রাজনৈতিক দলগুলোর কথা। এছাড়াও আমাকে বহু লোক গালাগাল দিয়েছেন, যেমন ধরুন কিশোর কুমার ফ্যান ক্লাব আমাকে তুলোধনা করেছে, কারণ আমি কিশোর কুমারের গান কিছু কিছু জায়গায় পছন্দ করি না বলেছিলাম। অরিজিৎ সিংকে আমরা ভালোবাসি এই গোষ্ঠী আমাকে গালাগাল দিয়েছে। মেসির চরণে ঠেকাই মাথা সংঘ এরা তো তুলোধনে দিয়েছে। এবং শাহরুখ খান জিন্দাবাদের যে যৌথ মঞ্চ, তারা প্রচণ্ড রেগে গেছে আমার উপরে। তো শাহরুখ খানের ব্যাপারটা ভয়ঙ্কর। শাহরুখ খান এবং মেসি, মানে ইংরেজিতে যেটাকে বলে বোথ সাইডস অফ দ্য আইল, এখানে এই দুই জায়গাতে এদের ভক্ত প্রচণ্ড। তো কী কারণে আমি কী বলেছিলাম এবং কী গালাগাল দেওয়া হয়েছে তারকা পুজো নিয়ে, সে কথা আলাদা, কিন্তু গালাগাল আমি খেয়েছি। তো এই যে গালাগালগুলো খেয়েছি সমাজ মাধ্যম জুড়ে, তো এই গালগুলো প্রচণ্ড উদ্ভট। যেমন সব তার প্রথম বৈশিষ্ট্য হলো এগুলো সব এক লাইনে হয়। যেমন একটা ধরুন, আপনি শাহরুখ খানের মতো ডাল থেকে ঝুলতে পারেন, তো এই তো একটা গালাগালের কি উত্তর দেবো আমি জানি না। তারপর কেউ কেউ লিখেছেন, বিশেষ করে আমাদের হিন্দু ভাইরা, হিন্দু বীর ভাইরা, যে বন্দ্যোপাধ্যায় হলে কি হবে, আব্দুল চাচার খাটে তো জন্ম। তো এইটা ওদের বিশেষ বৈশিষ্ট্য, আব্দুল চাচা। তারপর আমাদের মুখ্যমন্ত্রীকে ওনারা একটা বিশেষ নামে ডাকেন। এই নামগুলো খুবই উদ্ভাবনী শক্তি সম্পন্ন, কিন্তু এগুলো আবারও সিঙ্গল লাইন। আর প্রগতিশীলরা নানা লাইনে গাল দিয়েছেন, যেমন ধরুন এই মিসোজিনিস্টের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তো আমি যেগুলো বলছি এইগুলো কিন্তু খুব শুদ্ধ ভাষায় বলছি। তো ওরা মায়ের নিচে বিশেষ কিছু বলতে পারেন না, তো ভদ্র ভাষায় আমি বলছি, কারণ কি দরকার খামোখা একটা চ্যানেলে মুখ খারাপ করে। তো এছাড়াও অজস্র রকম টার্ম আছে, ওই মা, মাসি, পিসি, বাবা ইত্যাদিকে জড়িয়ে তার সঙ্গে চটি চাটা, এই সমস্ত জিনিসপত্রগুলো তো সদ্য আবিষ্কৃত। তা এই জিনিসগুলো তো আমি প্রথমে এই ঠাট্টা ইয়ার্কি করে বলছি, তার মানে এই নয় যে এগুলো খুব ভালো জিনিস। এগুলো একেবারেই ভালো জিনিস না। খিস্তির জন্য না, খিস্তি তো আমরা ছোটো থেকে অনেক জায়গায় দিয়েছি, গালাগালও দিয়েছি। কলেজে তো প্রচণ্ড গালাগাল দিতাম। আমি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র, তো খিস্তি দেওয়ার জন্য আমাদের খুব দুর্নাম ছিল। তো সেই গল্প পরে একদিন হবে। কিন্তু কথা হচ্ছে যে খিস্তির জন্য বলছি না, এই যে সিঙ্গল লাইনে কথা শেষ করে দেওয়া এবং খিস্তি দিয়ে শেষ করে দেওয়া, এগুলো আলোচনার সংস্কৃতির জন্য খুব খারাপ। এগুলোর আমি একেবারেই গ্লোরিফাই করছি না। এক, আর দুই হচ্ছে যে এইগুলোতে করে যে আরেকটা জিনিস হয়, যে আমি একজন পুরুষ, আমি এগুলো সহ্য করে নিলাম এবং ঠিক আছে বললো হলো, কিন্তু একজন মহিলার ক্ষেত্রে এগুলো খুবই ভয়ানক ব্যাপার। এবং কার্যত মহিলার যাতে মুখ না খোলেন তার ব্যবস্থা এই দিয়ে পাকা করে দেওয়া যায়। তো এইগুলো তো খারাপ দিক, কিন্তু কথা হচ্ছে এর একটা ইতিবাচক দিকও আছে। মানে আমি একেবারেই বলছি না জিনিসগুলো ভালো, কিন্তু এর একটা ইতিবাচক দিকও আছে। তো ধরুন এই যে কেউ বলছে আব্দুল চাচার খাটে জন্ম, কেউ বলছে তুই কি বলে, তুই তো রোজ গিয়ে মসজিদের নিচে নামাজ পড়িস। তো এইসব যে হাবিজাবি কথা, তো যিনি বলছেন তো তিনিও জানেন এবং যিনি শুনছেন তিনিও জানেন যে এইগুলোর মধ্যে কোনো বাস্তবতা নেই। তার এইগুলো আরও কুৎসিত জিনিসপত্র হয়েছে। তো কয়েকজন তো একবার আমার একটা মিম বানিয়েছিলেন, অনেক মিমই বানিয়েছেন। তার মধ্যে আদি রসাত্মক মিম ছিল যে কয়েকজন মহিলা আমাকে ধরে ডেকেছেন, তারপর আমাকে কিছু কাজ করতে বাধ্য করছেন। তো কথা হচ্ছে যে এগুলো খুবই কুরুচিকর, এগুলো ভয়ঙ্কর কুরুচিকর। আমি একেবারেই এগুলোকে সমর্থন করছি না, কিন্তু তার মধ্যে কিছু ইতিবাচক দিক আছে যে সবাই জানে যে এগুলোর মধ্যে গুল, এগুলো সত্যি কিছু নয়, একটু ঝাল ঝাড়ার জন্য ব্যবহার করা হচ্ছে, বা একটু হ্যাঁ করার জন্য ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ করা হয়ে গেল, ওখানেই গল্পটা শেষ হয়ে গেল। তাই এইগুলো সমস্ত দলের সমর্থকরা করে থাকেন, কেউ বেশি করে থাকেন, কেউ কম করে থাকেন। তো এইটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম। একজন জিজ্ঞাসা করলেন তুলনামূলক আলোচনা কি করে করবে। তো তুলনামূলক আলোচনা একটা করতেই পারি, খুব নিখুঁত হবে না, যা মাথায় আসছে সেটা বলছি। যে তৃণমূলের যে যারা অন্ধ সমর্থক আছেন তারা গালাগাল দেন, কিন্তু খুব ভাবনা চিন্তা করে দেন না, ওই তথাকথিত খ বা ব এই জাতীয় গালাগালগুলো দিয়ে শেষ করে দেন। তো বিজেপির যে সমর্থকরা আছেন হিন্দু বীররা, তারা আসল না বট আমি বলতে পারবো না। তারা আরেক ধাপে গিয়ে যেটা বললাম আব্দুল চাচা খাট, মা, মাসি ইত্যাদিতে চলে যান, এই জায়গায় পৌঁছন। এবং তারপর কী সর্বনাশ হবে ওরা ক্ষমতায় এলে দেখে নেবেন, এইসব জিনিসও বলেন, হুমকি টুমকি দেন। আর বামপন্থীরাও প্রচণ্ড গালাগাল দেন। তাদের রেঞ্জ ওই খ থেকে শুরু করে দেখে নেব পর্যন্ত। কি করে দেখে নেবেন জানি না। একজন আমাকে বলেছিলেন যে আমার নিরাপত্তার জন্য ওদের প্রয়োজন, রাসবিহারীর মরে গেলে নাকি আমার নিরাপত্তা দেবেন ওনারা। তো গালাগাল দিয়েই বলেছিলেন, তো ওদেরকে নিরাপত্তা দেয় আমি জানি না, যাই হোক এইসব বলেছেন। তো এইটা হচ্ছে একটা ছোট্ট তুলনামূলক আলোচনা। কিন্তু কথাটা বলছি কেন, যেখানে প্রতিকূলের সঙ্গে আমি নিজেকে একাত্মবোধ করছি, সেই জায়গাটা কোথায়, যে বামপন্থীরা যারা নিজেদের অন্তত বামপন্থী বা প্রগতিশীল বলে দাবি করেন, এই সবের বাইরেও তারা একটা অন্য কাজও করেন। তো এইগুলো সব সমর্থকরাই দেন। আমি এদের জন্য ব্যাপারটা কুরুচিকর হলেও কাউকে আলাদা করে দোষী করবো না। কিন্তু বামপন্থীদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেই জন্যে আমি এই অনুষ্ঠানটা করছি। তো বামদের সংস্কৃতিটা কি, তারা তো ট্রোল করেনি, এই কথাগুলো বলেনি,
এবং তারপর যেটা করেন যে এইগুলো তো আমি বললাম যে আগে যে হ্যাঁ পরেই শেষ হয়ে যায়, তো তারা যেটা করেন যে হ্যাঁ পরে এগুলো যাতে বিশ্বাসযোগ্য হয় তথাকথিতভাবে, আসলে বৃহত্তর জনসমাজের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য হয় না, কিন্তু যাতে করা যায় তার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে থাকেন। তো সেই আমি সোমা বলছি ঢঙে প্রথমেই কেউ একটা কি বলেন, জানিস ও তো তৃণমূলের থেকে টাকা খায়। তো এইটা কোথাও একটা 3-4 জনের মধ্যে বলা হলো, এবং তারপর তারা শুনে বললেন ও মা, তৃণমূলের থেকে টাকা খায়, কি খারাপ, এবং বলে তারা আরও 6 জনকে বললেন। তো এইটা খুব সংগঠিতভাবে ধরুন হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক, মুখোমুখি হোক, অন্য কোনো গ্রুপে হোক, বিভিন্ন জায়গায় এরা কিন্তু চালিয়ে যান। তো এটা এমনি এমনি হয় আমি কিন্তু একেবারেই বলছি না, এমনি এমনি হতেই পারে লোকে পরনিন্দা পরচর্চা করে, এটা কিন্তু একটা সংগঠিত ব্যাপার, এবং এরা একবারও কেউ চেষ্টা করে দেখেন না যে এর পেছনে কোনো প্রমাণ আছে কিনা। প্রমাণ থাকার তো প্রশ্নই নেই, কোনো তথ্য আছে কিনা, কেউ আদৌ বলেছে নাকি 2-4 জন বানিয়ে বলে দিল আর তারা সবাই ওরে বাবা তাই নাকি বলে ছড়াতে শুরু করলেন, এটা আদৌ তারা ভেবে দেখেন না। তো এই যে কথাগুলো বললাম গুরুচণ্ডালী বা আমার নামে এটা রটানো হয়েছে, বহুবার অনেকেই শুনেছেন যে তৃণমূলের পয়সা খায়। কারণ সমস্যাটা হচ্ছে যে তৃণমূলের যে বড় বড় নেতা যাদেরকে বলা হয় তাদেরকে তো আমি চিনি না, গুরুচণ্ডালীর কেউ চেনেন বলেও মনে হয় না। সাংগঠনিক নেতা যারা সংস্কৃতি জগতে যে সমস্ত লোকজন আছেন তাদেরকে অবশ্যই কিছু কিছু চিনি, কিন্তু উল্টো দিকে কোনো যোগাযোগ নেই, এবং তারাও আমাকে চেনেন বলে বা গুরুচণ্ডালীকে আদৌ চেনেন বলে বিশ্বাস করা যায় না। ফলে এর পিছনে কোনো তথ্য তো নেই, মানে প্রমাণ টমান তো নেই, এমনকি কোনো খবর তথাকথিত কোট আনকোট খবর কেউ একটা বলেছেন আমি ওকে পয়সা দিয়েছি, প্রমাণ ছাড়াই, সেসবও কিছু নেই। তো কথা হচ্ছে এইটা কোনো প্রমাণ নেই, তথ্য নেই, কেউ কিন্তু যাচাই করারও চেষ্টা করেন না, বোঝারও চেষ্টা করেন না, জানারও চেষ্টা করেন না, অমুক বলেছে তাই ছেড়ে দেবেন। তো এই একটা চ্যানেল বামপন্থীরা কিন্তু বা প্রগতিশীলরা যাই বলুন তারা তৈরি করতে পেরেছেন। এখানেই হচ্ছে এদের শিক্ষিত বিশেষত্ব। তো এইটা ওরা করে চলেন, এবং সংস্কৃতি জগতে ওদের একটা অন্যতর যাই হোক গোল্লা পান, ভোটে 5% ভোট পান, এবার হয়তো আরও কম পাবেন, কিন্তু সংস্কৃতি জগতে ওদের এখন একটা প্রভাব আছে, যেহেতু বুদ্ধিজীবীদের মধ্যে ওদের একটা প্রভাব ছিল। তো সেইটাকে কাজে লাগিয়ে এই পুরো জিনিসটা গড়িয়ে গড়িয়ে এগোনোর চেষ্টা করা যায়। যোগাযোগ আছে, পীর চুলকানির একটা বৃত্ত আছে, সেটাকে কাজে লেগে এই সমস্ত হয়। তো এমন লোকজনও আছেন আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন, জানেন আপনার পোস্টে, ফেসবুকের পোস্টের কথাই বলেছেন, সেখানে তো লাইক দেওয়া বিপদ, তো লোকে এসে জবাব দিয়ে চাইবে। এবং মনে রাখবেন এটা কিন্তু একটা ক্ষমতাসীন দল করছে না, একটা দল যারা ক্ষমতায় দীর্ঘদিন নেই এবং ক্ষমতায় ফিরে আসা তাদের কোনো চান্স নেই, এমনকি তাদের ভোট সংখ্যা কত হবে, 5 থাকবে না 5-5-এর নিচে নেমে যাবে, আসন সংখ্যা নিয়ে তো কোনো প্রশ্নই নেই, এই নিয়ে তারা একটা অস্তিত্বের সংকটের মধ্যে আছে। তার মধ্যে কিন্তু তারা একমাত্র কাজ হিসেবে এই জিনিসগুলো চালিয়ে যাচ্ছে। কোনো কাজ নেই, নিজেদেরকে ঘুরে দাঁড় করানোর কোনো চেষ্টা নেই। কাজ বলতে অলস মস্তিষ্ক শয়তানের কারখানাতে ক্রমাগত চুকলিবাজি, কাঠি, এক ঘরে করে এগুলো চালিয়ে যাচ্ছে। তো এদের মধ্যে অনেকেই বুদ্ধিজীবী, শিল্পী টিল্পীতে শিল্প কি ছাতার মাথা করেন সে নিজেরাই ভালো জানেন। তো কাজ বলতে এই, তো এদের যে বড়দারা আছেন, যে রাজনৈতিক দলের যে মাথারা আছেন, অনেকে ভাবতে পারেন যে তারা কিছু জানেন না, নিচের তলার কর্মীরা, বিশেষ করে কলকাতার লোকজন এই সমস্ত কাজকর্ম করে চলেন, তা আদৌ নয়। আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু বেশ কিছু খবর আমার কাছে আছে যা থেকে অনুমান করার যথেষ্ট কারণ আছে যে বড়দারা এটা জানেন, উপভোগ করেন, এবং শুধু তাই নয় চোখের মণির মতো রক্ষা করেন, লালন পালন করেন। আগে যে গুন্ডা পোষা হতো, এটা তার হচ্ছে একটা পরিবর্তিত সংস্করণ। তো গুন্ডা তো নানা কারণে পোষা হয়, এমনি লোকজন গিয়ে গুন্ডাবাজি করে না, পয়সা তোলার জন্য ইত্যাদি নানা জিনিস কারণে করে, কিন্তু এইটা এরা অকারণেই করে থাকেন। কারণ ওই যে বললাম অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এতে করে লাভ কিছু হয় তা নয়। তো এইটা কিন্তু সমানে চালিয়ে যাওয়া যায়। তো আমি এতক্ষণ সিপিআইএমকে নিয়ে কথা বলছি, কিন্তু এটা শুধু সিপিআইএম নয়, এটা গোটা প্রগতিশীল, তথাকথিত প্রগতিশীল মহলেই একটা চালু কালচার। সে আপনি যে কোনো জায়গায় দেখতে পারেন, তথাকথিত নারীবাদীদের দেখতে পারেন, আপনি নানা গোষ্ঠীকে দেখতে পারেন। তো সব জায়গাতে, আমি কাউকে ছেড়ে কথা বলছি না, বলবো না, কোনো কারণও নেই। যে কোনো রকম বামপন্থী গোষ্ঠীতে দেখবেন যে এটা হচ্ছে প্রচণ্ড চালু কালচার। তো এর মধ্যে অনেকেই আবারও বলছি সৃষ্টিশীল, তথাকথিত সৃষ্টিশীল কাজকর্মের মধ্যে থাকেন। রাজনৈতিক কাজ তো কিছু নেই, যে যা পারেন ধরে একটু চেঁচা করে গান করে দিলাম, একটু দুটো কবিতা লিখে দিলাম, এবার ঠিক কীরকম হলো সে অন্য কথা, করলাম তো। ফলে চিন্তার মান যে কোনো ক্রমশ নিচে নামছে, তো সে তো এমনি এমনি না, কিছু একটা করার নেই বলে নিজেকে সৃষ্টিশীল পরিচয় দিয়ে দিচ্ছি, কিন্তু চাষবাস নেই কিছু। ওই যে আমাদের উনিজি যেমন বাঙালি সাজার চেষ্টা করেন, এরাও তেমনি বুদ্ধিজীবী সাজার চেষ্টা করেন। তো
তো কাজ বলতে ওই একটাই, অলস মস্তিষ্ক, সর্বক্ষণ নিজেদের যে ছোট্ট একটা 13 জনের গোষ্ঠী আছে সেখানে ঢুকে পরচর্চা করছেন, এর নামে তার নামে বলছেন, একে চুকলি করছেন, ওকে কাটি করছেন। এই পুরো কাজটা নেহাতি নিম্ন মেধা না হলে, অনেকে মধ্যমেধার কথা বলেন, মধ্যপদ্য না, নেহাতি নিম্ন মেধা না হলে এই জিনিসটা করে চলা যায় না। কারণ একটা লোকের চার আসবে যে যদি সত্যি সৃষ্টিশীল হয়, যে সারাক্ষণ আমি এটা করে চলতে পারি না, এবার এইটা করে চলতেই হবে, কারণ এইটাই হচ্ছে কলকে পাওয়ার একমাত্র উপায়। কলকাতার যে তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী অংশ আছেন, হ্যাঁ প্রত্যেককে বলছি, কেউ ভাববেন না আমি বাদ, দয়া করে ভাববেন না, প্রগতিশীল সৃষ্টিশীল অংশ আছে, তারা কিন্তু তাদের মধ্যে কাজ হচ্ছে এই একটাই, একে অপরকে পিচ্চুল কেটে দেওয়া, একে অপরের সঙ্গে চুকলিবাজি করা, এবং হ্যাঁ তার সঙ্গে যদি তাদের একটা বামপন্থী তকমা থাকে, কাকে কীভাবে কার বিরুদ্ধে কী করে কুৎসা করা যায়, এইটা বোধহয় ওদের কেরিয়ারে, লিঙ্কডইন ফিঙ্কডইন থাকে কিনা জানি না, এইটা ওদের কেরিয়ারে একটা স্ট্যাম্প হিসেবে জমা পড়ে। তো এইটা কিন্তু চলছে। তো এইটা আমি কিন্তু কোট আনকোট প্রগতিশীল বুদ্ধিজীবীদের কথা বললাম, যারা নিজেদের অতটা প্রগতিশীল দেখান না, তাদের ক্ষেত্রে এটা সত্যি সত্যিই প্রযোজ্য না। তারা অনেকেই তথাকথিত প্রগতিশীল, এবার প্রগতিশীলতার লিনিয়ার লাইন এসব নিয়ে অনেক তত্ত্ব করা যায়, সে আমি এখন করব না। কিন্তু কথা হচ্ছে যারা নিজেদের ততটা প্রগতিশীল দেখান না, ধরুন জয় গোস্বামীর কথা বলছি না, ধরুন দেবেশ রায়, যারা গদ্য লেখেন তাদের কথাই বলছি। তো দেবেশ রায় মারা গেছেন এখন, তো দেবেশ রায় তো যথেষ্ট কোট আনকোট প্রগতিশীল লোক ছিলেন, কিন্তু ওইভাবে দেখাতেন না। তো তাদের কথা আমি একেবারেই ধরছি না, কিন্তু যারা, আমি জয় গোস্বামীর কথা বললাম, তাকে ওর মধ্যে ধরিনি, কিন্তু তিনি যদিও একটা দলের সঙ্গে আছেন তাই তার নামটা আনতে চাইনি। তো যারা নিজেদের ততটা প্রগতিশীল বলে দেখাতে চান না, দায়টার নেই, তাদের কিন্তু ওই বৃত্তটার মধ্যে ঢুকে থাকার কোনো দায় নেই, ফলে তারা এই সমস্ত কাজকর্মগুলো করেন না। ফলে যারা নেই তারা অনেকেই করেন না, কিন্তু যারা বৃত্তে ঢুকে আছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই কথা বলছি, কেউ ভাববেন না উঁচু থেকে নিচু পর্যন্ত, নেতৃত্ব থেকে নিচতলা পর্যন্ত কেউ ভাববেন না তিনি এটার বাইরে। প্রত্যেককে দোষারোপ করছি এবং জেনে বুঝেই করছি। প্রত্যেকে এর মধ্যে কেউ হয়তো প্রশ্রয় দিয়েছেন, নিজে করেননি, কেউ হয়তো নিজে করেছেন, কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না। জেনে বুঝে প্রশ্রয় দেওয়াকে একটা ইংরেজি চালু কথা হচ্ছে এখন এনেবলার, তো এনেবলিংয়ের জন্য অন্তত আপনারা দায়ী। তো কথা হচ্ছে এগুলো কেন বলছি, একটা হচ্ছে তো রিলেট করছি বলে বললাম, হচ্ছে এগুলোতে আমার কিছু এসে যায় না, আমার যে দুঃখের কথা আছে বলে বলছি তা নয়, দুঃখের কথা নয়, মানে দুঃখের আছেটা কি, মানে আমাকে এবং গুরুচণ্ডালীকে তো এবিপি অবধি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, তাতে আমার ঘন্টা হয়েছে, তো দিলেই বা কি, আমার তো কোনো অ্যাসপিরেশন নেই, ফলে অমুকটা করতে হবে, নাম করতে হবে, এসবের কোনো গল্প নেই, ফলে আমার ঘন্টা কিছু এসে যাবে না। অনেকেই চেষ্টা করেছেন, কিছু পারেননি, 4টি চুকলিবাজি করে কিছু হবে না। আমার বইমেলাতে কী পরিমাণ লোকজন এসেছেন, কেনা বেচা করেছেন, আলোচনা করেছেন, যারা এসেছেন সবাই জানেন, আলাদা করে কিছু নেই। কিন্তু কথাটা হচ্ছে যে অনেকজন আমার যারা বন্ধু বা বন্ধু প্রতিমী বলি, তারা বলেছেন যে আমি একটু প্রগতিশীলদের প্রতি বেশি খড়গহস্ত, তো সেটা কারণটা কি জানতে চেয়েছেন। তো আজকে যে রিলেট করার পর যেটা বুঝলাম আমি, তো সেইটা খুব পরিষ্কার করে এই জন্য তাদের উদ্দেশ্যে বললাম যে কারণটা একটা হচ্ছে এই সবই কারণ নয়। দ্বিতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে গদি মিডিয়ার লেজে লেজে দৌড়ানো। তৃতীয় যে কারণটা আছে, ধরুন স্পষ্ট কথা যেটা মনে হচ্ছে অমুক একটা ভালো কাজ করেছেন, এই যে প্রতিকূল বলেছেন লক্ষ্মীর ভাণ্ডারটা ভালো, তা সত্যি ভালো জিনিস যদি মনে হয় বলবেন, তো এটা নিয়ে গুজগুজ ফুসফুস করার কে আছে, ওর কানের কাছে বলবো কিন্তু প্রকাশ্যে বলবো না, এর কোনো কারণ নেই। তো এইটা এই যে গুজগুজ ফুসফুস, এই জন্যই পছন্দ করি না। মানে বিরোধী হলে অবশ্যই বিরোধিতা করবেন, ভালো জিনিস হলে ভালো জিনিস বলবেন, খারাপ জিনিস হলে খারাপ জিনিস বলবেন, গুজগুজ ফুসফুস করার তো কারণ নেই। তো কথাটা হচ্ছে যে এরকম আরও অনেকগুলো কারণকে লিস্টি করে বলা যায়, অত লম্বা করব না অকারণে। কিন্তু কথা হচ্ছে যে প্রথম কারণটা যে বললাম লেজুর সমেত, সেই কারণগুলোই হচ্ছে এই যে আমি যে তথাকথিতভাবে খড়গহস্ত হয়ে আছি তার একটা বড় কারণ। এবার মনে রাখবেন যে আমি একা নই, এই তথাকথিত প্রগতিশীলদের বিরুদ্ধে একটা বাবুল আছে তো ওনাদের, একটা বুদবুদের মধ্যে বসবাস করেন, দেখে শুনে মনে হয় যে সবাই ওনাদের পিঠ চাপড়াচ্ছে, ওনারাও সেই বুদবুদটাতে থাকেন। আসলে মানে বুদবুদের বাইরে যে আসলে পৃথিবীটা বড়, এইটা তো এটা সামান্য ঘটে বুদ্ধি থাকলে বোঝা যাবে, নিম্নমেধা থাকলে বোঝা যায় না, তো ওরা বুঝতে পারেন না। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে রেজিস্ট্যান্সটা আছে, যে ওনাদের দেখলেই মনে হয় যে প্রগতিশীলটা আবার হাবিজাবি বকছে, তো এই রেজিস্ট্যান্সটা সত্যি, যেটা শুধু আমার মধ্যে আছে তা নয়, বাইরের বহু লোকের মধ্যে আছে। এবং এই রেজিস্ট্যান্সটার যদি কারণ খুঁজতে চান, সেটা কিন্তু ওই যে মানে আইপ্যাক, তৃণমূল এসবের মধ্যে খুঁজলে হবে না, ওসবের মধ্যে নেই। মানে কিছু কিছু লোকের থাকতেই পারে, হয়তো প্রতিকূলের থাকতে পারে, আমি জানি না, কিন্তু তারা বৃহৎ অংশের মানুষ, তাদেরকে তৃণমূলও পোছে না, কেউই পোছে না, আমিও তাদের মধ্যে একজন। তো তাদের রেজিস্ট্যান্সের কারণ খুঁজতে গেলে ওই তৃণমূল বা আইপ্যাকের মধ্যে খুঁজলে চলবে না, দেখতে হবে আপনাদের নিজেদের আয়না,
ঘটছে এটা আপনাদের কারণে, আপনাদের নিজের আচরণের কারণে এই জিনিস ঘটছে। তো আপনারা সংশোধন করবেন কিনা সেটা আপনাদের সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত ব্যাপার, সংশোধন করতে নাও চাইতে পারেন, সে ঠিক আছে, আমার কোনো বক্তব্য নেই। খালি বললাম যে অনেকে জানতে চেয়েছেন যে কারণটা কি। কারণটা খুব স্পষ্টভাবে এই, কারণটা আইপ্যাকের মধ্যে নেই, তৃণমূলের মধ্যে নেই, আকাশের নেই, বাতাসে নেই, মঙ্গল গ্রহে নেই, ভিন গ্রহের জীবের মধ্যে নেই, কোথাও নেই, কারণটা ওদের মধ্যে আছে। তো এইটা খুব পরিষ্কার করে বলার জন্য আজকের অনুষ্ঠান। লম্বা হয়ে গেল, আর কিছু বলবো না। ছোট্ট দুটো কথা, এক হচ্ছে আমাদের গল্পের অনুষ্ঠানটা খুব সম্ভবত আগামীকাল থেকে শুরু হচ্ছে, আমি থাকবো না কিন্তু গল্প প্রকাশিত হবে। আর দুই হচ্ছে কলেজ স্কোয়ার এবং বাঘাযতীনের, বিজয়গড়ের, বাঘাযতীন না, বিজয়গড়ের লায়ালকা ময়দানে দুটো বইমেলা শুরু হচ্ছে আজ থেকেই। ওখানে বিশেষ করে বিজয়গড়ে আসবেন আজকে কবির সুমন উদ্বোধন করতে, আমি থাকতে পারবো কিনা জানি না। এছাড়াও দীপঙ্কর ভট্টাচার্য বোধহয় বক্তৃতা দেবেন। যারা আমাদের স্টলও আছে, যারা আসতে চান অতি অবশ্যই আসবেন। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও কাল হবে না, পরে একটু অনিয়মিত এখনও আছি, খুব তাড়াতাড়ি আবার আসার চেষ্টা করব। নমস্কার।